হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি উইথ পায়েল, লার্ন বায়োলজি উইথ ফুল আন্ডারস্ট্যান্ডিং। আজ আমরা চলে এসেছি তোমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পঞ্চম ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক হলো পরাগরেণু ও গর্ভকেশর প্রতিক্রিয়া। তাকে আমরা ইংরাজিতে পোলেন পিস্টল ইন্টারাকশনও বলে হয়ে থাকি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ব্যাপারটা হলো পরাগরেণু যখন গর্ভকেশরের উপরে এসে পতিত হয়, সেটা স্বপরাগযোগের ফলে হতে পারে বা ইতর পরাগযোগের ফলে হতে পারে। তারপরে কি হয় সেই জিনিসটাই আজকে আমাদের পড়াশোনার বিষয়। দেখো, লেখা আছে পরাগ মিলনের সময় বিভিন্ন ধরনের পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। ধরো একটা ফুল গাছ, একটা আম গাছের ফুল, সেখানে যখন বাতাস দিয়ে পরাগরেণু উড়ে বেড়াচ্ছে, সেখানে তো শুধু আম গাছের রেণু উঠছে না, বিভিন্ন রকম গাছের রেণু আছে বাতাসে, বা সেটা পতঙ্গের মাধ্যমেও, পরাগের মানুষের মাধ্যমেও বিভিন্ন রকম রেণু পরিবেশে যেহেতু আছে, তাহলে একটাই আম গাছে যে সবসময় আম গাছের রেণু এসেই পড়ছে এমন তো কথা নয়। বিভিন্ন গাছের রেণু এসে সেখানে পড়ছে। যে কোনো গাছের রেণু এসে পড়লেই কি তাহলে গাছের মধ্যে পরাগযোগ হওয়া সম্ভব নয়? নিশ্চয়ই নির্দিষ্ট গাছের নির্দিষ্ট প্রজাতির রেণু এসে পড়তে হবে, তবেই পরাগযোগ সম্ভব। সেই প্রক্রিয়াটাই আজ আমরা পড়ব। দেখো, পরাগ মিলনের সময় বিভিন্ন ধরনের পরাগরেণু কি হচ্ছে, গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, কিন্তু কেবল একই প্রজাতি। তাহলে আম গাছ হলে আম গাছের রেণু এসে পড়লে তবেই পরাগযোগ সম্পন্ন হবে, যদি জাম গাছ হয় জাম গাছের রেণু এসেই পড়তে হবে, তবে পরাগযোগ সম্পন্ন হবে। তাই সেই জন্য বলেছে একই প্রজাতির পরাগরেণু অঙ্কুরিত হতে সক্ষম হয়। অঙ্কুরিত বলতে কি, যে পোলেন টিউব যে গঠিত হয় তাকে আমরা বলছি অঙ্কুরিত হতে সক্ষম হয়। পরাগরেণুর সক্ষমতা বা অক্ষমতা নির্ধারিত হয় বিশেষ ধরনের প্রোটিনের দ্বারা। এই প্রোটিনের নাম পড়বো আমরা, কমপ্লেক্সের নাম পড়বো, অ্যাকচুয়ালি কীভাবে হয় সেটা পড়বো। ধাপগুলো যদি আমরা খুব সহজে শর্টে পড়ে ফেলতে পারি। দেখো, ফার্স্ট কি হচ্ছে, এটা গর্ভমুণ্ড আমরা জানি, আর এটা পরাগরেণু। পরাগরেণু গর্ভমুণ্ডে এসে পতিত হচ্ছে। একই প্রজাতির অবশ্যই হতে হবে, নয়তো হবে না। পরাগরেণু একই প্রজাতির উদ্ভিদের পরাগরেণু সেই প্রজাতির উদ্ভিদেরই গর্ভমুণ্ডে এসে পতিত হলো। তারপর কি হলো, তাদের মধ্যে পারস্পরিক একটা অন্তঃক্রিয়া হলো। তারপর কি হলো, নিষ্ক্রিয় যদি হয়ে থাকে সেই পরাগ, তাহলে নিষিক্ত হতে পারবে না। এই যে নিষ্ক্রিয় কি সক্রিয়, সেটা কিভাবে নির্ধারিত হবে? পরাগরেণুর আর্দ্রতা ও শর্করা, ইম্পর্টেন্ট কি থাকে, শর্করা আদর্শ পরাগরেণুর অঙ্কুরোদ্গমে সাহায্য করছে। এছাড়া কি হচ্ছে, পরাগ নালীতে পেকটিনেজ ও অন্যান্য আর্দ্র বিশ্লেষক ক্ষরণের মাধ্যমে অঙ্কুরোদ্গম সৃষ্টি হচ্ছে। ইম্পর্টেন্ট, তাহলে পরাগরেণু কি পরাগ নালী কি ক্ষরণ করছে? পেকটিনেজ উৎসেচক ক্ষরণ করছে। তাহলে প্রথমত গর্ভমুণ্ডে কি থাকছে? শর্করা। দ্বিতীয়ত পরাগ নালীতে কি থাকছে? পেকটিনেজ। তৃতীয়ত গর্ভদণ্ডে উপস্থিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম বোরন ইনসিডল সুগার কমপ্লেক্স। ক্যালসিয়াম বোরন ইনসিডল সুগার কমপ্লেক্স পরাগ নালীর বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে তিনটে এমসিকিউ এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে একই প্রজাতির উদ্ভিদ হতে হবে, তবে গিয়ে পরাগ মিলন সম্পন্ন হবে। বিশেষ ধরনের প্রোটিন দায়ী। এছাড়াও শর্করা থাকছে গর্ভমুণ্ডে, যে হেল্প করছে। দ্বিতীয়ত পরাগ নালীতে পেকটিনেজ থাকছে, সে হেল্প করছে পোলেন টিউব বানাতে। তাছাড়া কি গর্ভদণ্ডে কি থাকছে? ক্যালসিয়াম বোরন ইনসিডল সুগার কমপ্লেক্স থাকছে, যে পরাগ নালীর বৃদ্ধিতে সাহায্য করছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্যালসিয়াম বোরন সুগার কমপ্লেক্সের কাজও পরীক্ষায় এসে থাকে। তারপরে কি হচ্ছে, ধীরে ধীরে পরাগ নালী ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করছে। তাহলে এইটুকু কনসেপ্টের মধ্যে আমরা বুঝতে পারছি পরাগরেণু ও গর্ভকেশর প্রতিক্রিয়া। এইটুকু পড়লেই তোমাদের মোটামুটি এখান থেকে যা এমসিকিউ আছে সব তোমরা পেরে যাচ্ছ। এরপর চলে আসি এর ঠিক পরের টপিকে। এর পরের টপিক হলো ইনকম্প্যাটিবিলিটি। ঠিক আছে, তো এটা একদম নতুন টপিক, ভালো করে শোনো। প্রথমত তোমাদের জানতে হবে কম্প্যাটিবিলিটি মানে কি। কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে সামঞ্জস্য। যদি শুধু কম্প্যাটিবিলিটি লেখা থাকতো, তার মানে হচ্ছে সামঞ্জস্য, মানে সামঞ্জস্যতা বজায় রাখা, তাকে আমরা কম্প্যাটিবিলিটি বলে থাকি। তাহলে তার আগে যদি একটা ইন চলে আসে, তাহলে আমরা কি, ঠিক যেরকম প্রেজেন্ট আর অ্যাবসেন্টের মধ্যে দুজনের বিপরীত হয়ে যায়, তেমন ব্যাপার। তাহলে যদি দুজনের মধ্যে সামঞ্জস্য না থাকে, তাহলে সেই কনসেপ্টকে আমরা কি বলে থাকি? ইনকম্প্যাটিবিলিটি। তো এখানে সামঞ্জস্য বলতে কার সামঞ্জস্যের কথা বলা হয়েছে? পরাগরেণু আর গর্ভমুণ্ডের সামঞ্জস্যের কথা বলা হয়েছে। কোন ধরনের পরাগরেণু কোথায় কোন গর্ভমুণ্ডে এসে পড়লে কোনোভাবেই পরাগযোগ সম্পন্ন হবে না, সেটাকেই আমরা, সেই কনসেপ্টকেই আমরা ইনকম্প্যাটিবিলিটি বলে থাকি। তাহলে সম্পন্ন হচ্ছে না যখন, নিষেক সম্পন্ন হচ্ছে না যখন, সেই কনসেপ্টই হচ্ছে ইনকম্প্যাটিবিলিটি। কখন কখন হবে না? দেখো, পরাগরেণু গর্ভমুণ্ডে যে বিশেষ ধরনের রাসায়নিক অন্তঃক্রিয়ার দরুন কোনো ফুলের গর্ভমুণ্ডে ওই একই ফুলের পরাগরেণু, সচরাচর কি হবে, স্বপরাগযোগের ক্ষেত্রে একটাই ফুলের, সেই ফুলের যদি গর্ভমুণ্ডে সেই পরাগরেণুই পড়ে, তাহলে তো পরাগযোগ সম্পন্ন হওয়া উচিত, কিন্তু দেখো সম্পন্ন হচ্ছে না। দ্বিতীয়ত একটাই গাছ, একটাই ফুলের গর্ভমুণ্ডে সেই গাছেরই যদি অন্য ফুলের পরাগরেণু পড়ে, তাহলেও সম্পন্ন হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। তৃতীয়ত
ফুলের গর্ভমুণ্ডে একই প্রজাতির অন্য ফুলের পরাগরেণু এসে পড়লেও পরাগযোগ সম্পন্ন হওয়া উচিত ছিল, কিন্তু অঙ্কুরিত হচ্ছে না, নিষেক হচ্ছে না, এই প্রক্রিয়াকে আমরা কম্প্যাটিবিলিটি বলে থাকি। জিনিসটা ভালো করে বুঝবে। সচরাচর সমগ্র স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের প্রক্রিয়ায় যেখানে যেখানে আমরা বলেছিলাম যে ফার্টিলাইজেশন হওয়া সম্ভব, পরাগনালী গঠন সম্ভব, কিন্তু হচ্ছে না, তাকে আমরা বলে থাকছি ইনকম্প্যাটিবিলিটি বা অসামঞ্জস্যতা। এবার এই ইনকম্প্যাটিবিলিটি দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে আন্তঃপ্রজাতি ইনকম্প্যাটিবিলিটি, আর একটা হচ্ছে অন্তঃপ্রজাতি। আন্ত শব্দটার মানে দিয়ে বুঝতে পারছো, যেখানে ভিন্ন প্রজাতির উদ্ভিদ হবে। সচরাচর আমরা জানি যদি প্রজাতি উদ্ভিদের ভিন্ন হয়ে যায় তাহলে কিন্তু পরাগযোগ হওয়া সম্ভব হয় না। তো এটা খুব সিম্পল। আন্তঃপ্রজাতি, যখন ভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে পরাগযোগ সম্পন্ন হচ্ছে না তখন তাকে আমরা বলছি আন্তঃপ্রজাতি ইনকম্প্যাটিবিলিটি। তারপর আসছে অন্তঃপ্রজাতি। এটা ইম্পর্টেন্ট। দেখো, দুটোই একই প্রজাতির উদ্ভিদ, মানে দুটোই আম গাছ, তাহলে একটা আম গাছের অণু যদি আর একটা আম গাছের গর্ভমুণ্ডে এসে পড়ে তাহলে তো পরাগযোগ হওয়ার কথা। কিন্তু দেখো কি বলেছে, একই প্রজাতিভুক্ত উদ্ভিদের ফুলে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ যখন সম্পন্ন হচ্ছে না, বাধা সৃষ্টি হচ্ছে, সেই ধরনের ইনকম্প্যাটিবিলিটিকে আমরা অন্তঃপ্রজাতি ইনকম্প্যাটিবিলিটি বলে থাকি। আন্ত মানে যেটা নিজের জোনের বাইরে, আর অন্ত মানে যেটা ভিতরে। তাহলে একই প্রজাতি মানে অন্ত, আর যখন একই প্রজাতির বাইরে অন্য প্রজাতির কথা বলবো তখন সেটা হয়ে যাবে আন্ত। এবার এই অন্ত প্রজাতি মানে একই প্রজাতির উদ্ভিদের মধ্যে যখন পরাগযোগ সম্পন্ন হচ্ছে না, সেটা স্বপরাগযোগ হোক বা ইতর পরাগযোগ হোক, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি, আর আরেকটা হচ্ছে স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। এগুলো তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে, ভালো করে বুঝবে ব্যাপারগুলো। দেখো, গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি এটা কিসের ওপর নির্ভর করছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরাগরেণুর জিনোটাইপের ওপর। তোমরা জিনোটাইপ ফিনোটাইপ সম্পর্কে 10-এ সচরাচর অল্প পড়াশোনা করেছিলে, তোমাদের এরপরে আবার আছে, সমগ্র বংশগতি আছে তোমাদের এইবার পরীক্ষায়। তো যাই হোক, তো পরাগরেণুর জিনোটাইপ দ্বারা এটি নিয়ন্ত্রিত হয়। জিনোটাইপ মানে কি? পরাগরেণুর ভিতরে যে নিউক্লিয়াসে জিন আছে, ডিএনএর ভিতরে যে জিন আছে, সেই জিন দ্বারা এই ধরনের গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি নিয়ন্ত্রিত হচ্ছে। কিভাবে হচ্ছে? দেখো, পরাগরেণুতে একটা জিন আছে যেটার নাম এস জিন, তার দ্বারা ইনকম্প্যাটিবিলিটি নিয়ন্ত্রিত হয়। সমগ্র উদ্ভিদের ক্ষেত্রেই এই এস জিন দ্বারাই ইনকম্প্যাটিবিলিটি নিয়ন্ত্রিত হয়। এবার ব্যাপারটা হচ্ছে, সচরাচর যে কোনো জিনের দুটো করে অ্যালিল থাকে। অ্যালিল কি তোমরা টেনে পড়েছো, তাও একটু ওপর বলে দিই, তার কারণ তোমাদের আবার পরে আছে, তখন আমি আবার পড়াবো। অ্যালিল কি? কোনো যদি দুটো ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের একে অপরের যে হোমোলোগাস অংশ তাকে আমরা অ্যালিল বলে থাকি। অ্যাকচুয়ালি অ্যালিলের কনসেপ্ট পরে বোঝাবো। সচরাচর অ্যালিল একটা ক্রোমোজোমের ক্ষেত্রে অ্যালিল দুটো হয়, কিন্তু এস জিনের ক্ষেত্রে, একটা জিনের ক্ষেত্রে অ্যালিল দুটো হয়, কিন্তু এস জিনের ক্ষেত্রে অ্যালিল কিন্তু একের বেশি হয়। একাধিক অ্যালিল লক্ষ্য করা যায় এস জিনের ক্ষেত্রে। দেখো, এস জিনের অ্যালিল S1, S2, S3, S4 বা তারও বেশি অ্যালিল লক্ষ্য করা যায়। তার ফলে কি হচ্ছে, নির্দিষ্ট এস অ্যালিল যুক্ত কোনো পরাগরেণু, ধরো একটা পরাগরেণু যার ভেতরে অ্যালিল কেমন আছে S1, আর পরাগরেণু অলওয়েজ হ্যাপ্লয়েড হবে আমরা জানি, তো তার ভেতরে কেমন অ্যালিল রয়েছে S1। সেই পরাগরেণু যখন কোনো উদ্ভিদের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, সেই উদ্ভিদেরও যদি গর্ভমুণ্ড S1 প্রকৃতির হয়, তাহলে এই S1 আর এই S1 মিলে যাচ্ছে, তখন কিন্তু পরাগযোগ সম্ভব হচ্ছে না। তাহলে কখন সম্ভব হবে? যখন পরাগরেণু S1 প্রকৃতির কিন্তু গর্ভমুণ্ডের ভেতরে S3, S4, S2 এইসব যদি থাকে, তাহলে যখন ভিন্ন হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, যে এর সাথে এই গর্ভমুণ্ডের পরাগরেণুর সাথে গর্ভমুণ্ডের কোনো মিল নেই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইনকম্প্যাটিবিলিটি থাকছে না। যদি S1 আর S1 মিলে যায় তাহলেই কি হবে? বাধা পড়বে, কোনোভাবেই হচ্ছে পরাগযোগ সম্পন্ন হবে না, তখন তাকে আমরা বলে থাকি গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। তো সেই কথাটাই দেখো লিখেছে, নির্দিষ্ট এস অ্যালিল যুক্ত S1 কোনো পরাগরেণু যখন গর্ভমুণ্ডে গিয়ে অঙ্কুরিত হতে সক্ষম হবে, যদি গর্ভমুণ্ডের ডিপ্লয়েড কোষ, অবশ্যই গর্ভমুণ্ড কোষ ডিপ্লয়েড প্রকৃতির হবে, S1 ছাড়া অন্য অ্যালিল যেমন S2, S3, S4 এরা উপস্থিত থাকে। যদি S1 হয়ে যায় তাহলেই তাকে আমরা বলবো গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। তাহলে কি? সেম অ্যালিলে কিন্তু কাজ করবে না, ভিন্ন অ্যালিল হতে হবে, তাহলেই এস জিন কাজ করবে। এটাকে আমরা বলছি গ্যামেটোফাইটিক, তার কারণ পরাগরেণুর জিনোটাইপ দ্বারা এটি নিয়ন্ত্রিত হচ্ছে। এটা ইম্পর্টেন্ট, কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? পরাগরেণুর জিনোটাইপ দ্বারা। এরপর চলে আসি এর পরের কনসেপ্ট, যাকে আমরা বলছি স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। এটাও একেবারেই একই রকমই, প্রায় একটু আলাদাটা শুধু এখানেই, পরাগরেণু উৎপন্নকারী উদ্ভিদের রেণু ধারণ কলার জিনোটাইপ দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। আগেরটা ছিল পরাগরেণুর জিনোটাইপ, আর এখানে হচ্ছে যে কোষ, যে রেণুমাতৃ কোষ পরাগরেণু উৎপন্ন করেছে, সেই রেণুমাতৃ কোষের জিনোটাইপ দ্বারা এটি নিয়ন্ত্রিত হয়। ধরো, যে রেণুমাতৃ কোষ পরাগরেণু উৎপন্ন করেছে তার কাছে S1 আর S2 অ্যালিল আছে, তাহলে স্বাভাবিকভাবেই পরাগরেণু কেমন হবে? অবশ্যই S1 আর S2 অ্যালিল যুক্তই হবে, কারণ কোনো কোনো পরাগরেণুতে S1 থাকবে, কোনো কোনো পরাগরেণুতে S2 থাকবে। এবার ওরা যখন অন্য গর্ভমুণ্ডে পতিত হতে যাবে, ওরা S1 আর S2 যেই দেখবে গর্ভমুণ্ডে, ওদের কাছে সেম লাগবে, তার ফলে আর অঙ্কুরিত হবে না। তাহলে গর্ভমুণ্ডকে কেমন হতে হবে? S3 বা S4, S5, S6 এই জাতীয় গর্ভমুণ্ড হতে হবে, তখনই কিন্তু অঙ্কুরিত হওয়া সম্ভব।
এই ধরনের ইনকম্পিটিবিলিটিকে আমরা স্পোরোফাইটিক ইনকম্পিটিবিলিটি বলে থাকি। তাহলে আশা করি তোমাদের স্পোরোফাইটিক ইনকম্পিটিবিলিটি এবং গ্যামেটোফাইটিক ইনকম্পিটিবিলিটি ক্লিয়ার হয়েছে। প্রথমত একটা গ্যামেটোফাইটিক যেটা সেটা পরাগরেণু জিনোটাইপ দ্বারা, এবং স্পোরোফাইটিক যেটা সেটা উদ্ভিদের রেণু ধারণ কলা জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা সবচেয়ে মেজর পার্থক্য দুটোর মধ্যে। দেখো এখানে গ্যামেটোফাইটিক ইনকম্পিটিবিলিটি এবং স্পোরোফাইটিক ইনকম্পিটিবিলিটির একটা পার্থক্য করা আছে, আমি দিয়ে রেখেছি। পরীক্ষায় কিন্তু তোমাদের ওই যখনই স্টেটমেন্ট বেসিস কোশ্চেন হবে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে। এবার বলে রাখি, পরাগরেণু সর্বদা হ্যাপ্লয়েড হয় আমরা জানি, এবং ফুলের গর্ভমুণ্ডের কোষ, এই যে গর্ভমুণ্ডেও যখন আঁকছি এই গর্ভমুণ্ডের কোষ কিন্তু অলওয়েজ 2n হচ্ছে, আর পরাগরেণু যখন এসে পড়ছে এই কিন্তু n প্রকৃতির হচ্ছে। এটা একটু মনে রাখতে হবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের আজকের ক্লাস, ইনকম্পিটিবিলিটি আর পোলেন পিস্টিল ইন্টারাকশন। তো এর পরের ক্লাসে আমরা আবার দেখা হচ্ছে। তো তোমাদের যদি ক্লাসটা মনে হয় ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে প্লিজ একটু ফিডব্যাক দিও, লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।